পদ পার্থক্য ও দশা পার্থক্যের মধ্যে সম্পর্ক, এই সূত্রটা আমাদের একটু লাগবে, তারপরে আমি স্টার্ট করব। তো স্যার আমরা ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা পড়ার উদ্দেশ্যে অফলাইনে এতদিন ধরে অনেকগুলো ক্লাস করছি, সেটা হচ্ছে তরঙ্গের উপরে, রাইট? তরঙ্গ কি, তরঙ্গ কিভাবে কাজ করে, এবং তরঙ্গ একটার সাথে আরেকটা যখন মিলিত হয় সেই মিলিত হওয়া নিয়েও কিন্তু আমরা কথা বলছি। তো এখন এই তরঙ্গের মধ্যে একটা বিশেষ পার্ট আছে, সেটা হচ্ছে পদ পার্থক্য, আর একটা হচ্ছে দশা পার্থক্য। দশা পার্থক্যটা কি আর পদ পার্থক্যটা কি সেটা কিন্তু আমি তোমাদেরকে বলছি, তারপরে এখন আবার একটু দেখাবো যে আমার একটা তরঙ্গ এখান থেকে এইভাবে যাতায়াত করতেছে, এটা একটা অগ্রগামী তরঙ্গ যদি বলে থাকি। তরঙ্গটা আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে এটাকে আমরা বলে থাকি পদ পার্থক্য। কি পার্থক্য? পদ পার্থক্য। আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে পদ পার্থক্য। আর এই তরঙ্গটা এইভাবে উঠতেছে 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 উঠতেছে, এই পর্যন্ত উঠে আবার নামতেছে, এই পর্যন্ত নামে আবার উঠতেছে আবার নামতেছে। তো এই যে এক এক সময় কিন্তু তার দিক এক এক দিকে হচ্ছে, তার মানে তার কোণ চেঞ্জ হচ্ছে। দিক এক এক দিকে মানে কি চেঞ্জ হচ্ছে? কোণ চেঞ্জ হচ্ছে, মানে তার দশা এক এক রকম হচ্ছে, তাই না? তো দশাটা আমরা যদি আমাদের তরঙ্গের সমীকরণের দিকে লক্ষ্য করি, একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ কিন্তু আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে a sin 2 পাই বাই ল্যামডা, তারপরে কি vt মাইনাস x। মনে পড়ে সবার? আবার এই সমীকরণটাকে আমি আরো একভাবে লিখে দিয়েছিলাম যে a sin ওমেগা t মাইনাস x। মনে পড়ে সবার? তাহলে এই যে ওমেগা t এই জিনিসটা বা এই সাইনের পদ থেকে পুরো এই জিনিসটা, এটা কি আমাদের ফেজ বা দশা? সবার মনে আছে নিশ্চয়ই? কি দশা? তো এই যে দশাটা আর এই যে x, এই x হচ্ছে পদ, আর তো এইখানে যে দশায় আছে কণাটা, নিশ্চয়ই এইখানের কণাটা সেম দশায় থাকবে না, তার দশা কি চেঞ্জ হচ্ছে। এখন যখন এই কণাটার কথা বলতেছি তখন কিন্তু তাদের মধ্যে আরো একটা জিনিসও চেঞ্জ হয়েছে, সেটা কি? আণবিক সরণ x এরও কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে মনে করো কোন একটা কণা এইখানে আণবিক সরণ হচ্ছে x1, ওই কণাটা যখন এইখানে আসতেছে তখন তার আণবিক সরণ কি হবে? x2, রাইট অর রং? আর এইখানে যখন কণাটা আসে তখন তার যে সমীকরণ, সেই সমীকরণটা কিসে পরিণত হবে? মনে করো আমি যদি এই পজিশনটার নাম a দেই আর এই পজিশনটার নাম b দেই, বুঝতেছো কারিনা? তো a অবস্থানে আমি যদি বলি তাহলে আমার এই কণাটার সমীকরণটা কি হবে? a sin, আমরা দুজনকে সাইন আকারেই দেখাবো, a sin মনে করো কি স্যার 2 পাই বাই ল্যামডা, এখানে vt মাইনাস কি আসবে? x1, রাইট কি না? আরেকটা অবস্থানে a sin 2 পাই বাই ল্যামডা, vt মাইনাস কি হবে? x2, রাইট কি না? তো স্যার আমাদের মূলত জানা দরকার হচ্ছে কি? দশা পার্থক্য আর পদ পার্থক্যের মধ্যকার সম্পর্ক। তো ধরে নিচ্ছি যে এখানে এটা হলো আমাদের একটা দশা, এটা হলো আমাদের আরেকটা দশা, হ্যাঁ? ধরি আমরা এখানে যদি বলি, ধরি আমাদের দশাকে যদি আমি থিটা দিয়ে প্রকাশ করি তাহলে থিটা 1 ইজ ইকুয়াল টু কত? vt মাইনাস x1। থিটা 2 ইজ ইকুয়াল টু কত? আচ্ছা এখানে আরেকটা লেখা আছে 2 পাই বাই vt মাইনাস x2, রাইট কি না? তাহলে এটা হলো এই তরঙ্গের দশা। তাহলে দশা দুজনের মধ্যে কি একটা তফাৎ আছে না? তফাৎ আছে কি না? এইটুকুর আর এইটুকুর মাঝে যে তফাৎটুকু, তাহলে দশা পার্থক্য মানে আমি যদি ডেল থিটা বলি, যাকে আমরা বাংলায় লিখলে কি লিখবো? দশা পার্থক্য ডেল থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? স্যার এই দুজনের মধ্যবর্তী বিয়োগফল। এদের মধ্যবর্তী বিয়োগফল এখন তোমরা থিটা 2 মাইনাস থিটা 1 বলতে পারো, থিটা 1 মাইনাস থিটা 2 বলতে পারো, সেটা কোনো সমস্যা না। ধরো আমি যদি থিটা 2 মাইনাস থিটা 1 লিখি, 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x2 মাইনাস 2 পাই ডিভাইড বাই ল্যামডা vt মাইনাস x2। তাহলে আমাদের দুজনের 2 পাই বাই ল্যামডা কমন আছে, আমরা কমন নেই, তাহলে vt মাইনাস x2 মাইনাস vt প্লাস x1। তাহলে যেটা আসতেছে সেটা হচ্ছে vt কাটা, তাহলে 2 পাই ডিভাইড বাই ল্যামডা x1 মাইনাস x2।
এখন x1 x2 এটা কি পথের পার্থক্য না, পথগত পার্থক্য। তাহলে এই কথাটাকে আমরা তাহলে কি এইভাবে লিখতে পারি না যে সারা জীবন দুইটা অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু কি পথ। এটাই হচ্ছে আমাদের পথ পার্থক্য দশা পার্থক্যের মধ্যকার সম্পর্ক। কনসেপ্ট কি বুঝে গেছে? তাহলে স্যার এটা যদি আমাদের একটা অগ্রগামী তরঙ্গের চিত্র হয়ে থাকে, তার বিভিন্ন পজিশনে যদি এই অবস্থানে অগ্রগামী তরঙ্গটা এমন হয়, এই অবস্থানে অগ্রগামী তরঙ্গটা এমন হয়, আর এই পজিশনে তার যদি আনুভূমিক সরণ বা পথ যদি x1 হয়, এটা যদি x2 হয়, তাহলে আমরা জানি দশা বলতে সাইনের পরে যে অ্যাঙ্গেলটা আছে বা যে অবস্থানটা, তার ব্যাগের অবস্থান, কম্পাঙ্কের অবস্থান, তরঙ্গ দৈর্ঘ্য, এই যে জিনিসটা এটাই হচ্ছে তার সার্বিক দশা এই তরঙ্গের। সেই দশা যদি θ1 হয় আর এটার দশা যদি θ2 হয়, তাহলে এদের মধ্যবর্তী তফাৎ বা পার্থক্য কি স্যার θ1 θ2, রাইট কি না ভাই? তাহলে θ1 θ2 কে কনসেপ্টটাকে ফলো করে যদি আমরা আগাই, তাহলে আমরা একটা সম্পর্ক পাই এবং এটা চিরন্তন সত্য, সর্বকালের জন্য সত্য, যে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথের পার্থক্য। কনসেপ্ট ক্লিয়ার? তুলে ফেলেন। ক্রস করব। দেখো ওদের ইন্টার পরীক্ষা হয় নাই, স্টার্ট। এবার আমরা আমাদের চ্যাপ্টার নাম্বার 7 এ চলে যাব। তো আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তো এই আলোক বিজ্ঞানের বেসিক্যালি দুইটা বিষয়, যে আলো নিয়ে কিন্তু তোমাদেরকে অনেক আগেই বলছি যে আলো নিয়ে অনেক বিজ্ঞানী অনেকগুলো মতবাদ দিছে। তো এই মতবাদগুলোকে ফিল্টার করে মোটামুটি 4টা তত্ত্ব, হ্যাঁ, আলো সম্পর্কে আমাদের 4টি তত্ত্ব আছে, 4টি তত্ত্ব। একটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটনের কণা তত্ত্ব, তারপরে আরেকটা হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল ওর হচ্ছে তড়িৎ চুম্বক তত্ত্ব, আর আরেকটা হচ্ছে তোমার আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। ওকে, তো এই 4টা তত্ত্ব হচ্ছে আমাদের এই আলো সম্পর্কে প্রতিষ্ঠিত, এবং 4 জনের তত্ত্বতেই কোনো না কোনো দিক থেকেই কোনো না কোনো কিছুকে প্রমাণ করে দেওয়া আছে। তো আমি যদি সর্বপ্রথম 4টা তত্ত্ব কি কি বলছি আবারও বলো তো। নিউটনের কণা তত্ত্ব, নিউটনের কণা তত্ত্ব আমি এক্সপ্লেইন করব একটু একটু করে। দ্বিতীয় হচ্ছে হাইগেন, কেউ কেউ হাইগেন বলে, আমরা হাইগেনই বললাম। হাইগেন এর কি তরঙ্গ তত্ত্ব, আমাদের চ্যাপ্টারে কিন্তু আলোচনাটা একটু পরে বলতেছি। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের কি তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চৌম্বক তরঙ্গ তত্ত্ব। আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের আইনস্টাইন সাহেবের কি তত্ত্ব? কোয়ান্টাম। সবাই মোটামুটি ভাবে প্রমাণ করা আছে কিছু না কিছু। 4টি তত্ত্বের মধ্যে আমাদের আলো সম্পর্কে, আলোর চলাচল, আলোর কনসেপ্ট নিয়ে ব্যাখ্যা করছে 4 জন বিশিষ্ট বিজ্ঞানী, যাদের তত্ত্বগুলো কোনো না কোনো কিছু আলোর প্রমাণ করছে। যেমন কেউ আলোর প্রতিফলন প্রমাণ করতে পারছে, তার তত্ত্ব দিয়ে প্রতিসরণ প্রমাণ করতে পারছে, কেউ ব্যতিক্রিয়া প্রমাণ করতে পারছে, কোনো না কোনো বিষয়ের প্রমাণ হয়েছে, ঠিক আছে? তো আমাদের এদের প্রত্যেকের উপর কিন্তু আলাদা চ্যাপ্টার, যেমন হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব, এই দুইটা কিন্তু আমার সময় চ্যাপ্টার নাম্বার 7 এবং চ্যাপ্টার নাম্বার 11 এই দুইটা চ্যাপ্টার ছিল। তোমাদের সময় এসে ওই দুইটা চ্যাপ্টার মিলে এখন হয়ে গেছে একটা চ্যাপ্টার, যার নাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। তার মানে তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে এই দুজনের কনসেপ্টকে ব্যাখ্যা করছে। আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের যে চ্যাপ্টার নাম্বার 8 আধুনিক পদার্থ বিজ্ঞানের, সেখানে ইলেকট্রন এবং ফোটন মানে আলোক কণা, কোয়ান্টাম তত্ত্বের ওই ফোটন আলোক কণাটার কনসেপ্ট, সেখানে আইনস্টাইনের কণা তত্ত্ব নিয়ে আলোচনা করছে। এই 4টা তত্ত্বে কি বলছে এইটুকু আমাদের একটু জানা দরকার, কারণ পরীক্ষায় আসবে নিউটনের কণা তত্ত্ব ব্যাখ্যা করো।
ওকে, তো সবাই এখন আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই, পড়ে শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে ওনারা কে কি বলছে। তো স্যার আইজাক নিউটন ওনাদের সাল বলছে যে 1672 সালে আলোর কণা তত্ত্ব নামক বিষয়টাকে সম্পর্কে সে আলোচনা করছে। তো ওনার এই তত্ত্বে বেসিক্যালি যেটা বলছে যে উজ্জ্বল বস্তু থেকে, তার মানে কি, ধরো আমি একটা লাইটের কথা বলতেছি, এই উজ্জ্বল বস্তু থেকে অনবরত ঝাঁকে ঝাঁকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ওজনহীন কণা আসে। ওজনহীন উনি আবার কেন বলছে, মানে ওনার তত্ত্বের মধ্যে যে এই যে ওজনহীন কথাটা ব্যবহার করছে, একটু সিম্পলি চিন্তা করলো, আলো আসতেছে, আমি যদি স্যার আইজাক নিউটনের কনসেপ্টটাকে সুন্দরভাবে মানতে চাই, তাহলে অনেকগুলো কণা আসতেছে এবং এদের যদি ওজনই থাকতো তাহলে আমার মাথায় ফেটে যেত, তোমার মাথা, কারো মাথা ঠিক থাকতো না, কারণ কণা এসে আঘাত করবে, অনবরত এসে আঘাত করবে, আমাদের চোখে আঘাত করবে, সব জায়গায়, তাহলে কিন্তু আমরা দেখার পরিবর্তে মানে আজীবনের জন্য না দেখার দেশে চলে যেতে পারি। হ্যাঁ, কারণ অনেক স্পিডে আসবে কিন্তু। ওকে, তো আসলে যে কণাগুলো আসে তাদের কোনো কি নাই, ওজন নাই। ওজন নাই কথাটা মানে কিন্তু ভর নাই। ওকে, আবার স্যার এটা কেমনে বলেন, জি শূন্য হলে তো ওজন থাকে না, বাট আমাদের এখানে আসতেছে বা যে কোনো একটা জিনিস আসতেছে, গ্র্যাভিটেশনের কথা আমরা বাদ দিয়ে মেইনলি ভরের কথাকে চিন্তা করব। তা আমাদের এখানে কণাটার আসলে ভর নাই, মূল কথা হচ্ছে সে ভর। ওকে, তাইলে নিউটনের তত্ত্বের মধ্যে সর্বপ্রথম কি, যে কণাগুলো একটা উজ্জ্বল বডি থেকে ঝাঁকে ঝাঁকে আসে, একটা উজ্জ্বল বডি থেকে ঝাঁকে ঝাঁকে অসংখ্য কণা আসে, আয়সা সে আমাদের চোখে আঘাত করে বা আমাদের দৃষ্টি, আগের যুগে মানুষ যে জিনিসটা ফিল করতো, আলো নিয়ে তো অনেক সময় অনেক মতবাদ ছিল যে আমাদের চোখ থেকে আলো গিয়ে কোনো বস্তুতে পড়লে তাকে আমরা দেখতে পাই। পরবর্তীতে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে ভুল, কার দ্বারা অন্ধকারে আমরা বস্তু দেখতে পাইতাম। পরবর্তীতে প্রমাণ হয়েছে না, কোন একটা বস্তু সূর্য থেকে ধরো আলো একটা বস্তুতে এসে পড়লো, সেখান থেকে রিফ্লেক্ট হয়ে আসে, বা কোন একটা বস্তু থেকে আলো এসে আমাদের চোখে যখন পড়ে তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। ওকে, তো সেরকম ভাবে আমাদের চোখে অসংখ্য একটা উজ্জ্বল বডি থেকে ঝাঁকে ঝাঁকে যখন কণা এসে আঘাত করতেছে তখন আমরা তাদেরকে দেখতে পাই। যে কণাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য, তারা কি থাকবে না, ভর থাকবে না বা ওজনহীন হবে, নাম্বার 1 বৈশিষ্ট্য। নাম্বার 2 যেটা বলছে যে এই কণাগুলো প্রচন্ড বেগে সরল রেখা বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে, প্রচন্ড বেগে সরল রেখা বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে, নাম্বার 2। তবে এখানে একটা কথা আমি তোমাদেরকে অ্যাড করে দেই, যে তার এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি সফল হয়নি। কারণ যদি কণাগুলো এরকম ভাবে আসতো, তাই আমি এখান থেকে একটা টর্চ লাইট মারবো, এখান থেকে একটা টর্চ লাইট মারবো, আমি যখন মারি তারা কিন্তু তাদের মতো করে চলে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি কি হওয়ার কথা, সংঘর্ষ হয়ে ছিটকে চলে যাওয়ার কথা না, যাওয়ার কথা কিনা। তাহলে এই দিক থেকে কিন্তু আমরা তার এই তত্ত্বকে, হ্যাঁ ভর নাই ঠিক আছে, কিন্তু একটার সাথে আরেকটা যেহেতু কণা হিসেবে উনি বলতেছে, কণার যে বৈশিষ্ট্য, মানে আমরা বেসিক্যালি একটা কণার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তো সে মানতেছে না। দুইটা কণা পরস্পরের সাথে লাগলে কি হইতো, সংঘর্ষ হইতো না, সেই বৈশিষ্ট্য তো সে মানতেছে না। কারণ আমরা দেখি আলো কিন্তু নরমালি চলে যাচ্ছে, তো তরঙ্গ কিন্তু একটার উপর দিয়ে একটা যাইতে পারে, সেই দিক থেকে কিন্তু তরঙ্গকে সাপোর্ট বেশি করতেছে। যাই হোক, তা আমরা যেটা বলি, ওনার কথাগুলো আগে বলি। তো এই কণা প্রচন্ড বেগে সরল রেখা বরাবর চারদিকে ছড়িয়ে পড়ে এবং যখন লোকের চোখে গিয়ে আঘাত করে তখন ওই বস্তু সম্পর্কে লোকের দর্শনানুভূতি হয়, সেটা অলরেডি আমি বলে ফেলছি, ঠিক আছে। এই কণাগুলো আরেকটা বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই কণাগুলো বিভিন্ন আকারের জন্য বিভিন্ন বর্ণের সৃষ্টি হয়। তার মানে কথাটা কি বোঝাচ্ছে, যে আমাদের যে কণাগুলো আছে সেই কণাগুলো এক একটা সাইজ এক এক রকম হবে এবং সাইজ দেখে তার বর্ণ সম্পর্কে আমরা ধারণা দেব। যেমন বেগুনি আছে, নীল আছে, আকাশী আছে, এটা কোনটার জন্য কতটুকু সাইজ, উনি বলতেছে এক এক সাইজের কণা এক এক রকমের হয়ে থাকে। ওকে, তো তিনটা কথা বলছে। ফার্স্ট কথা কি ছিল, সেকেন্ড কথা কি ছিল, থার্ড কথা কি ছিল, মনে পড়তেছে? এইমাত্রই বলছি। ফার্স্ট কথা কি, যে একটা উজ্জ্বল বডি থেকে অসংখ্য ঝাঁকে ঝাঁকে কণা, যেটা কিনা কি ওজনহীন, তারা বের হয়ে আসে। দ্বিতীয় কথা হচ্ছে এরা যখন চলাচল করে তারা কি ধরনের চলাচল করে, বক্র নাকি সরলরৈখিক? সরলরৈখিক। তৃতীয় কথা হচ্ছে যে এই কণাগুলো সাইজের উপর ভিত্তি করে বর্ণ নির্ধারিত হয়, বা এক এক সাইজের কণার কালার কি হবে, এক এক রকম হবে। তারপরে তার এই যে তত্ত্বটা, এই তত্ত্ব দিয়ে উনি কি কি প্রমাণ করতে পারছে বা কি কি এই তত্ত্ব দিয়ে সমাধান করতে পারছে। দেখো, এই তত্ত্বের সাহায্যে আলোর রিজু গতি, মানে আলো যে সরলরৈখিক ভাবে যায় সেটা দেখে আলোচনা করতে পারছে। প্রতিফলনকে সে ব্যাখ্যা করতে পারছে, যে আমার এটা কোন একটা পৃষ্ঠে গিয়ে গেলে আবার ব্যাক করে, ঠিক আছে। তো আমরা একটা কণাকে এভাবে দিলে কিন্তু সেইভাবে যায়, যে কোনো একটা কণাকে এভাবে ফেলে কিন্তু সেইভাবে ব্যাক করতে পারে, ঠিক আছে। তৃতীয় হচ্ছে যে প্রতিসরণটাও ব্যাখ্যা করতে পারছে। তার মানে তার এই তত্ত্বটা দিয়ে আমরা আলোর রিজু গতি, প্রতিফলন এবং প্রতিসরণ ইত্যাদি ব্যাখ্যা করতে পারছি। বাট তার এই তত্ত্বের সাথে পারি নাই কি,
আলোর তো আরো বৈশিষ্ট্য আছে, আলোর ব্যতিচার বৈশিষ্ট্য আছে, কিন্তু নিউটনের এই তত্ত্ব দিয়ে ব্যতিচার ব্যাখ্যা করা সম্ভব হয় না। আলোর পোলারায়ন ব্যাখ্যা করা সম্ভব হয় না, ঠিক আছে? তো তার এটা দিয়ে সমবর্তন বা পোলারায়ন, বিচ্ছুরণ, ফটোতড়িৎ নিঃসরণ এই জিনিসগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়। তার মানে তার সফলতাও আছে, আবার অসফলতা, ব্যর্থতাও আছে। তারপরে এই তত্ত্ব অনুসারে হালকা মাধ্যমে আরেকটা কথা, 4 নাম্বার বৈশিষ্ট্য যেটা, যে হালকা মাধ্যমের বেগ যা হবে ঘন মাধ্যমে বেগটা অনেক বেশি হবে। তার মানে নিউটনের তত্ত্বকে ফলো করতে গেলে আমরা হালকা মাধ্যমে বেগ কম পাবো, ঘন মাধ্যমে বেগ বেশি পাবো। তার মানে আমি বায়ুর মাধ্যমে দেখবো বেগ কম, কিন্তু আমি যদি রঙিন কোনো পানির মধ্যে যাই তখন দেখবো বেশি, কিন্তু এটা কিন্তু বাস্তবে আমরা দেখি না, ঠিক আছে? তো এটা পরবর্তীতে বিজ্ঞানী ফুকো এটাকে ব্যর্থ প্রমাণ করছে। ওকে, তো আমরা স্যার আইজাক নিউটনের তত্ত্বটা কি বুঝতে পারছি? আইজাক মূলত কি বলতে চাইছে, যে স্যার আইজাক নিউটন মূলত বলতে চাইছে যে কোনো একটা উজ্জ্বল বডি থেকে ঝাঁকে ঝাঁকে আলোকীয় কণা নির্গত হয়। এই আলোকীয় কণাগুলোর 1 নম্বর বৈশিষ্ট্য তারা ওজনহীন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা সরল রৈখিকভাবে যাতায়াত করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের সাইজের উপর ভিত্তি করে বর্ণ নির্ধারিত হয়। আর 4 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে এরা হালকা মাধ্যমে বেগ কম, ঘন মাধ্যমে বেগ বেশি। এই হলো নিউটনের তত্ত্ব। এবার নিউটনের এই তত্ত্ব অনুযায়ী তার সফলতা কি? সে ঋজু গতি ব্যাখ্যা করতে পারছে, আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারছে, প্রতিসরণ ব্যাখ্যা করতে পারছে। ব্যর্থতা কি? সে আলো ব্যতিচার, সমাবর্তন বা পোলারায়ন এবং তড়িৎ নিঃসরণ, আলোক তড়িৎ নিঃসরণ যে কনসেপ্টটা এবং বিচ্ছুরণ, এই 4টা জিনিস বা এগুলোকে সে ব্যাখ্যা করতে পারে। তাহলে কি স্যার আইজাক নিউটনের তত্ত্বটা বুঝে গেছে? নোট করতে পারবা? তোমাদের বইতে নাই, নোট করবা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এই পেজটা দিয়ে দিব। আমি আমার মতো করে বলছি, এখানেটাই বলছি, আমি একটু পয়েন্ট আকারে বলছি, ঠিক আছে? তোমরা পয়েন্ট আকারে লিখবা। এবার আসো দ্বিতীয় তত্ত্ব। দ্বিতীয় তত্ত্বটা কার তত্ত্ব? হাইগেনসের তরঙ্গ তত্ত্ব। স্যার আমরা মূলত যে চ্যাপ্টারটা পড়তেছি সেটা হচ্ছে এইটা এবং এইটা, তাই না? এই দুইজনের কনসেপ্টকে নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা তৈরি। বাট আমি সিলেবাসটা দেখবো যখন চ্যাপ্টার শেষ করব, আমি তরঙ্গ তত্ত্বই আজকে শুরু করব এখন। তো তখন দেখবো যে আমাদের এই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্বটাকে রাখছে কিনা, কারণ সমাবর্তন যেহেতু রাখে নাই, তার মানে এটা নিয়ে একটু কনফিউশন আছে। তো হাইগেনসের তরঙ্গ তত্ত্ব নিয়ে আমরা এখন স্টাডি করব। তো স্যার হাইগেনসের তত্ত্বটা আগে বুঝাবো, তারপরে হাইগেনস কি কি বলছে, কি নিয়ে কাজ করছে না করছে সেটা। তো নিউটনের মতো করে হাইগেনের কথা বলি। হাইগেন আলোকে কণা হিসেবে আখ্যায়িত করে নাই, এক কথায় উনি সেটাকে তরঙ্গ হিসেবে আখ্যায়িত করছে, তাই নামও করা হয়েছে কি তরঙ্গ। এখন তরঙ্গের কি কি বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু তোমরা জানো। তরঙ্গের উপরিপাতন কনসেপ্টটা কিন্তু কাজ করে, তার মানে তরঙ্গের ব্যতিচার সম্ভব। ওকে, তরঙ্গের সমাবর্তন নিয়ে আমরা কাজ করতে পারবো, তো সেগুলো নিয়ে আসতেছি। তার আগে বলি যে হাইগেন যে আলোটা নিয়ে কথা বলছে সেটা তরঙ্গ, এবং তরঙ্গ সঞ্চারণের জন্য উনি আবার যেটাকে বলছে যে কোন একটা মাধ্যমের প্রয়োজন হয়। তরঙ্গ সঞ্চারণের জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, যদিও বর্তমানে আধুনিক ফিজিক্সে কিন্তু আমরা আবার বের করছি যে তরঙ্গ সঞ্চারণের জন্য অনেক ক্ষেত্রে মাধ্যম লাগে, অনেক ক্ষেত্রে মাধ্যম লাগে না, ঠিক আছে? যেমন মাধ্যম লাগে না কারটা? তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেটা নিয়ে আমরা আলোচনা করব কোথায়? ম্যাক্সওয়েলের মধ্যে। কিছু কিছু জন্য কিন্তু আমার মাধ্যমের প্রয়োজন হয়, যেমন শব্দ তরঙ্গ, সেটার জন্য আমাদের মাধ্যমের প্রয়োজন আছে। কিন্তু আলোক তরঙ্গ যেটা, সেটার জন্য উনি একটা কাল্পনিক তরঙ্গের কথা বলছে, যাকে বলা হয়, উনি নাম দিছে ইথার। ইথারীয় কনসেপ্ট নাম শুনছো না? যেটা কিন্তু ভুল প্রমাণিত, যে ইথারের কোনো অস্তিত্ব কিন্তু নাই। এটা কিন্তু প্রমাণ করছে ফার্মাটের নীতি দিয়ে, ঠিক আছে? মাইকেলসন মর্ডির নীতি দিয়ে আমাদের প্রমাণ হয়েছে যে ইথার নামক কোনো মাধ্যম নেই। ওকে, তো এই যে মাইকেলসন মর্ডি, এটা আমরা 8 নাম্বার অধ্যায়ে মনে হয় দেওয়া আছে, আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের 8 নাম্বার অধ্যায়ে এই কনসেপ্টটা কিন্তু দেওয়া আছে। সেখান থেকে একটু পড়ে নিতে পারো, যে সেখানে বলা আছে যে ইথার বলতে বাস্তবে কোনো মাধ্যম নেই। বাট স্যার আইজাক নিউটন ওই ইথারকে মাধ্যম ধরে কিন্তু তার কনসেপ্টটাকে আলোচনা করছে। তা আমি একটু ওনার কনসেপ্টটাকে যদি শুনাই। 1678 সালে হাইগেন সর্বপ্রথম আলোক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন। পরবর্তীকালে তার এই তত্ত্বকে আরো ডেভেলপ করছে কে? ইয়ং, যার আমরা পড়বো ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? ফ্রেনেল, তারপরে ফ্রনহোফারের কথা বলে নাই, একক চিরের যে অপবর্তন সেটা, ও অন্যান্য বিজ্ঞানীরা একে আরো সুপ্রতিষ্ঠিত করছে, ঠিক আছে? হাইগেনের এটাকে। তো এই তত্ত্ব অনুসারে উনি যেটা করছে যে আলো ইথার নামক এক অলৌকিক মাধ্যম, অলিক মাধ্যম। অলিক মানে কি বুঝো তো? অলিক কথাটার মানেটা কি? অবাস্তব না? অলিক কথার মানে কি? অবাস্তব। তো অলিক মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ আকারে সঞ্চারিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় এবং চোখে পৌঁছালে দর্শনানুভূতি সৃষ্টি করে। তার মানে আলো একটা ইথার নামক অলিক মাধ্যমের মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে
এবং তারা যখন যাচ্ছে কারণ চোখের মধ্যে যখন পড়ে তখনই সে দর্শনের অনুভূতি তৈরি করতেছে। তো ইথার একটি অবিচ্ছিন্ন মাধ্যম যার স্থিতিস্থাপকতা অনেক বেশি কিন্তু ঘনত্ব খুবই কম। এই স্থিতিস্থাপকতা অনেক বেশি, ঘনত্ব খুবই কম। আচ্ছা, ঘনত্ব যদি খুবই কম হয় তাহলে আমাদের এই মাধ্যমে আলোর বেগটা কি ঘনত্ব কম হওয়ার কারণে কি বেগ অনেক বেশি হবে না? তাই বলা আছে যে ইথার মাধ্যমে আলোর তরঙ্গ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে সঞ্চালিত হয়। ওকে, তো এই তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম, এর তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম এবং নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট বর্ণের অনুভূতি সৃষ্টি করে। আমাদের নিউটন কি বলছে? নির্দিষ্ট আকারের কণার নির্দিষ্ট একটা বর্ণ থাকে, আর উনি এখানে বলছে যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য তোমার নির্দিষ্ট বর্ণের অনুভূতি সৃষ্টি করে। তার মানে একটা ছোট তরঙ্গ দৈর্ঘ্য আমরা তো তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বিভিন্ন পড়ছি না, যে একটা হচ্ছে আমরা দেখতে পাবো এমন তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন, ঠিক আছে? তো এই ধরনের তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্দিষ্ট বর্ণের সৃষ্টি করে। ওকে, আমাদের এই কথাটা বলছে কে? হাইগেন তার তত্ত্বের মধ্যে। ওকে, হাইগেনের বৈশিষ্ট্যগুলো বুঝছো? ওকে, তো ওনার এই তত্ত্বের সফলতাগুলো কি কি? ওনার তত্ত্বের সফলতা হচ্ছে উনি আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারছে, তার এটা দিয়ে আমি শিখাবো তোমাদেরকে। আলোর প্রতিসরণ ব্যাখ্যা করতে পারছে, আলোর ব্যতিচারও পারছে, অপবর্তনও ব্যাখ্যা করতে পারছে, কিন্তু একটা জিনিসই পারে না, সেটা হচ্ছে পোলারায়ন বা সমাবর্তন, যেটা আবার পারছে ম্যাক্সওয়েল। ওকে, তো পোলারায়ন বা সমাবর্তন এবং ফটোতড়িৎ নিঃসরণ ব্যাখ্যা করতে উনি পারে নাই। ফটোতড়িৎ নিঃসরণ আবার ব্যাখ্যা করতে পারছে কে? আইনস্টাইন। বুঝছো না? আলোর তড়িৎ ক্রিয়া আমরা আইনস্টাইনের ইয়েটাতে পড়ছি। তো প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনোটা কি সফল হয় নাই, আরেকজনেরটা হয়েছে। তো এই জন্যই কিন্তু টোটাল আলো নিয়ে তত্ত্ব হয়ে যাচ্ছে কয়টা? 4টা। কথা বুঝা গেছে? এখন আমাদের আলোচনার যে টপিক সেটা হচ্ছে হাইগেনসের আলোর কনসেপ্ট। তো হাইগেনের আলোর কনসেপ্টটা পড়তে গেলে সর্বপ্রথম দুইটা জিনিস আমাদেরকে ক্লিয়ার দিতে হবে। সর্বপ্রথম যাকে ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে তরঙ্গ মুখ। কি জানতে হবে? তরঙ্গ মুখ। খুব ভালোভাবে এটা ক্লিয়ার দিতে হবে। এটা ক্লিয়ার না হলে আমাদের জন্য টাফ হয়ে যাবে হাইগেনের কনসেপ্টটা পড়া। তো আমি আজকে আপনাদেরকে তরঙ্গ মুখটা একটু বুঝাবো। আচ্ছা, আমাদের বেলাল সাহেব এখানে একটা মোমবাতি লাগলো, এখান থেকে আলো বের হবে। ওকে, ফাইন। এটা একটা সোর্স, রাইট? এই সোর্সটাকে আমি তোমাদেরকে এখন এখানে ছোট্ট করে দেখাচ্ছি। এটা একটা সোর্স। এই সোর্স থেকে কি আলো চারপাশে চলে যাবে না? কি আকারে যাবে? তরঙ্গ আকারে। তার মানে আলো তরঙ্গ আকারে যদি যায়, মনে করো আমি একটা তরঙ্গ যদি এখান থেকে সৃষ্টি করি, সে কিন্তু চারপাশে সমানভাবে যেতে থাকে। তোমরা ইমাজিন করো, হচ্ছে আলো তার ইমাজিন করতে পারো না, তোমরা পুকুরের মাঝখানে একটা ঢিল ছুড়ো, উপর থেকে হেলিকপ্টার দিয়ে এটাকে দেখার চেষ্টা করো, জিনিসটা কি দেখবে? একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে চারপাশে, রাইট অর রং? তার মানে আমরা উপর থেকে যদি চিন্তা করি, তার মানে আমাদের চেহারাগুলো কিন্তু এরকম পাবো, রাইট মিস্টার বেলাল? এই ধরনের আমরা পাইতে থাকবো। ওকে, ফাইন। তো এইখানে অনেকগুলো কিন্তু ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আমাদের এই আলো কোন দিকে কি কম স্পিড, কোন দিকে কি বেশি স্পিডে যায়? সব দিকে কি সমান স্পিডে যাবে? তো সব দিকে যদি সমান স্পিডে যায়, ধরো প্রত্যেক দিকে t সময় গেল, ধরো এই কণাটা এখান থেকে এইখানে আসলো, কতটুকু দূরত্ব অতিক্রম করলো? x দূরত্ব অতিক্রম করলো। আবার এইখানে যে কণাটা ছিল সে এখান থেকে এখানে আসছে, কতটুকু দূরত্ব অতিক্রম করলো? x দূরত্ব অতিক্রম করলো। ধরো এইখানে কণাটা এইখানে আসছে, কতটুকু দূরত্ব? x দূরত্ব। এইখানে কণাটা এখানে আসছে, x দূরত্ব। এইখানে কণাটা এখানে গেছে, x দূরত্ব। এখন যেহেতু চারদিকে সমানভাবে সে ছড়ানো শুরু করে, তার মানে বেগ কি সব দিকে সমান না? বেগ যেহেতু চেঞ্জ হবে না, তাহলে সেই ক্ষেত্রে x কি হবে? ধরো x1 নাম দিলাম এটাকে, x1 x2 x3 x4 x5। তাহলে আমাদের x1 কি হবে? vt, কারণ সবার তো সময় একই দিচ্ছি, বেগও একই। তাহলে x2 এর মানও কি আসবে? vt। x3 এর মানও কি আসবে? vt। x4 এর মানও কি আসবে? x5 এর মানও vt। তার মানে এরা সমান দূরত্ব অতিক্রম করলো। তো সমান দূরত্ব অতিক্রম করে যখন এখানে আসলো, ও এখানে আসলো, ও এখানে আসলো, ও এখানে আসলো, ও এখানে আসলো, বর্তমানে ওর যে অবস্থা, ওর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য যা বলি, ওরও কি সেম না? এরও কি সেম? তাহলে এদের সবার যদি সেম হয়, তাহলে এদের প্রত্যেকের দশা তার মানে কি একই দশায় আছে না? তার মানে এরা একই দশায় আছে। এখন এখান থেকে যদি বেলাল আবার x2 দূরত্ব অতিক্রম করে, বা সাপোজ আচ্ছা x1 দিয়ে আবার এখানে আসে,
সেম একই দূরত্ব এখানে, সেম একই দূরত্ব এখানে, সেম একই দূরত্ব এখানে, সেম একই দূরত্ব এখানে, এভাবে যদি আমরা হিসাব করি, তোমরা একটা জিনিস দেখো যে আমাদের এইখানে যে দশা ছিল সে কিন্তু এখান থেকে এখানে আসার পরে এই কণা সরি এই কণা যে দশা ছিল এই কণা আর এই কণা কি একই দশা, মানে ওর দশা সেম, ওর দশা সেম। তো সমদশা সম্পন্ন কণাগুলো এগুলো না, তাহলে সমদশা সম্পন্ন এই প্রতিটা কণাকে স্পর্শ করে আমি যদি একটা বৃত্ত তৈরি করি, তার মানে কি এই বৃত্ত তৈরি করে করে কি তারা চারদিকে ছড়াচ্ছে না? তাহলে এই যে একটা সার্কেল তৈরি করলাম বা একটা তল তৈরি করলাম, এটাই হচ্ছে আমাদের তরঙ্গ মুখ। তার মানে এটা একটা তরঙ্গ মুখ হইলে এটা একটা কি হবে? তার মানে এর পরবর্তী এটাও কি হবে? তরঙ্গ মুখ। তোমরা আরেকটা জিনিস কি খেয়াল করবো এবার, ফার্স্ট তরঙ্গ মুখটা দেখো একটু বৃত্তাকার টাইপের, তাই না? সেকেন্ডটার কি বৃত্তের ভাবটা একটু কমে আসছে না? থার্ডটার কি আরো কমে আসতেছে না? এরকম ভাবে সে যখন ছড়াইতে থাকবে একটা সময় কিন্তু আরো কমে যাবে, প্রায় কি লিনিয়ার টাইপের হয়ে যাচ্ছে না? তার মানে কোন একটা আলোকীয় সোর্স থেকে প্রায় কাছাকাছি তরঙ্গ মুখটা হবে গোলাকার, কিন্তু ইনফিনিটি পরিমাণ দূরের তরঙ্গ মুখটা হবে কি একটা সরলরৈখিক। এমসিকিউতে আসে, তোমরা বইয়ে পড়লে দেখতে পাবা যে আমাদের একটা আলোকীয় সোর্স থেকে যে তরঙ্গ মুখগুলো পাওয়া যায় সেগুলোর খুব কাছাকাছি তরঙ্গ মুখগুলো কি ধরনের হয়ে থাকে? গোলকীয় তরঙ্গ মুখ হয়ে থাকে। কিন্তু তার থেকে অনেক দূরের তরঙ্গ মুখ কি ধরনের হয়ে থাকে? সরলরৈখিক হয়ে থাকে। সেই ক্ষেত্রে যখন সরলরৈখিক হবে তখন তারা পরস্পর একটা তরঙ্গ মুখ আরেকটা তরঙ্গ মুখের সাথে কি সমান্তরাল। এখানেও কিন্তু এরা পরস্পর কি সমান্তরাল। তো এখন এই তরঙ্গ মুখগুলোকে টাচ করে তাদের সাথে কিভাবে লম্ব ভাবে আমি যদি কোনো রেখা অঙ্কন করি বা তরঙ্গ মুখকে সামনে রেখে পারপেন্ডিকুলার আকারে যদি কোনো রেখা নিয়ে যায়, তাহলে সেই রেখা যে দিক নির্দেশ করে সেটাই হচ্ছে ওই তরঙ্গ মুখের বা ওই তরঙ্গের অভিমুখ নির্দেশ করে। তার মানে এই তরঙ্গটা, এই সাইডের তরঙ্গটা কোন দিকে যাচ্ছে? দিক নির্দেশ করতেছে, দিক নির্দেশ করতেছে, দিক নির্দেশ করতেছে, দিক নির্দেশ করতেছে, দিক নির্দেশ করতেছে। তার মানে তরঙ্গ মুখগুলোর সাথে লম্বভাবে অঙ্কিত এবং তরঙ্গ মুখগুলোকে স্পর্শ করে লম্বভাবে অঙ্কিত রশ্মিটাকে আমরা বলে থাকি তরঙ্গ রশ্মি। কথা কি বুঝা গেছে? তাহলে তরঙ্গ মুখ কি? ভাই একটা সোর্স, এটা হচ্ছে এইখানে। এই সোর্স থেকে তোমার সমবেগ নিয়ে যখন একটা তরঙ্গ চারদিকে ছড়াইতে থাকে তখন আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে কিছু সময় পরে একটা কণা এখানে, একটা কণা এখানে, একটা কণা এখানে, একটা কণা এখানে, একটা কণা এখানে। এখন এদের প্রত্যেকের কাছে কিন্তু আলো সমপরিমাণ দূরত্ব এবং সমপরিমাণ সময় ব্যয় করে সমবেগে গিয়ে পৌঁছেছে। তখন এই কণার যে অবস্থা এই কণারও কি সেম অবস্থা, প্রত্যেকটা কণার সেম অবস্থা। তখন ওই কণাগুলোকে আমরা কি বলে থাকি? সমদশা সম্পন্ন কণা। কি বুঝতেছো? এখন এই সমদশা সম্পন্ন কণাগুলোকে স্পর্শ করে যে তলটা আমরা তৈরি করি ওই তলটাকেই বলা হয় কি? তরঙ্গ মুখ। বুঝা গেছে? তার মানে এটা একটা তরঙ্গ মুখ, তারপরে এটা একটা তরঙ্গ মুখ, তারপরে এটা একটা তরঙ্গ মুখ, তারপর এটা একটা তরঙ্গ মুখ। কারণ কি? কারণ এদের উপরস্থ প্রত্যেকটা কণা কি অবস্থায় আছে? সমদশায় আছে। কিভাবে আছে? সমদশায় আছে। যেমন তোমরা কিন্তু এখানে একটা জিনিস দেখো নাই, আমি ডট 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 দিয়ে দেখাই দিলাম। প্রত্যেকের মাঝে কিন্তু এরকম ডট 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 একটা পার্ট আছে। সেটা হচ্ছে কি? এবার একটু বলি। তরঙ্গটা উঠতেছে, উঠলো, নামতেছে, ঠিক আছে? নামার পরে আবার উঠছে, এই যে উঠছে, এই যে উঠছে, এই দুইজনটাই হচ্ছে এই যেটা, অর্থাৎ সমদশা সম্পন্ন প্রদেশ। কথা কি বুঝাইতে পারছি? আবার এইখান থেকে এই উঠলো, নাইমা, এ আবার উঠলো, সমদশা। আবার এখান থেকে না, এখান থেকে, তার মানে কি? এইটা আর এটা কি সমদশা। কথা বুঝতে পারছো? তাইলে আমাদের সমদশা সম্পন্ন একটা তরঙ্গে কণাগুলোকে স্পর্শ করে আমরা যে তলটা তৈরি করি সেই তলটাই হচ্ছে কি? তরঙ্গ মুখ। কি তাসির বুঝা গেছে? আর এই তরঙ্গ মুখগুলোর সাথে লম্বভাবে অঙ্কিত রশ্মিগুলোকে আমরা বলে থাকবো কি? তরঙ্গ রশ্মি। ক্লিয়ার? স্যার আপনাদের কাজ হচ্ছে আপনারা তরঙ্গ মুখ, তরঙ্গ রশ্মি, ওয়েভ পয়েন্ট আর ওয়েভ রে এই দুইটা সম্পর্কে ভালো করে পড়বেন। আগামী ক্লাসে হাইগেনের নীতি শুরু করব ইনশাআল্লাহ।